আচ্ছা, সো আজকের ক্লাস দিয়ে আমাদের হচ্ছে মূল টপিক শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েব ফ্লো। আপনাদের আরেকটা ক্লাস হবে পাশাপাশি, আরেকটা প্ল্যাটফর্ম হবে, সেটা হচ্ছে উইক্স। আচ্ছা, ওয়েব ফ্লোটা আসলে কি, কেন শিখবো, এটা শিখলে লাভ কি, এটা কোন ধরনের ক্লায়েন্ট পাইতে পারি আমরা? ওয়েব ফ্লো হচ্ছে আহ, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে হেল্প করবে। অ্যান্ড শুধু হেল্পই করবে না, তাদের ইনবিল্ড হোস্টিং দিবে আপনাকে। তারা তাদের হচ্ছে যত ফাংশনালিটি আছে সবকিছু প্রোভাইড করবে। অ্যান্ড আপনি এইখান থেকেই দেখা যাচ্ছে ওদের আপনার ওয়েবসাইটের নিড অনুযায়ী প্ল্যান পারচেস করে আপনার ওয়েবসাইটটা এখান থেকে রান করতে পারেন উইদাউট এনি ইস্যু। আচ্ছা, ওয়েব ফ্লোটা আমরা কেন শিখবো? অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে, ওয়েব ফ্লোর থেকেও আরো ভালো প্ল্যাটফর্ম কিন্তু মার্কেট প্লেসে আছে। বাট বিষয়টা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের বিভিন্ন ধরনের নিড থাকে। ধরেন কিছু কিছু ক্লায়েন্টের থাকে হচ্ছে ফাংশনালিটি বেশি দরকার, কিছু কিছু ক্লায়েন্টের থাকে ডিজাইনটা বেশি দরকার, আহ, কিছু কিছু ক্লায়েন্টের থাকে ধরুন হচ্ছে অ্যানিমেশন টাইপের ওয়েবসাইট দরকার। So এরকম তো মিনিমাল মডার্ন টাইপের ওয়েবসাইট করার জন্য বর্তমানে ওয়েবফ্লো অনেক পপুলার। এটা যে অন্য প্ল্যাটফর্মে করা যায় না বিষয়টা তা না, বাট তারা এটা তাদের একটা ইমেজ তৈরি করতে পারছে যে ওয়েবফ্লো দিয়ে খুব সুন্দর মডার্ন ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা যদি তাদের ওয়েবসাইটে ভিজিট করি, তাদের কিছু ইন্ট্রো আমরা দেখতে পারবো। সর্বপ্রথম এই যেখানে দেখেন, ইউর সাইট শুড ডু মোর দ্যান লুক গুড। শুধুমাত্র ভালো দেখা গেলেই হবে না, আরো বেশি কিছু করতে হবে আপনার সাইট। সেখানে দেখাচ্ছে যারা তাদের সার্ভিস অলরেডি একবার হলেও ইউজ করছে, স্পটিফাই, মানডে, তারপর হচ্ছে টিইডি, ড্রপ বক্স, এগুলো তো নাম শুনছেন আপনারা, তাই না? ক্লিয়ার, সাউন্ড ক্লাউড, এগুলো নাম শুনছেন না? সো এই প্ল্যাটফর্মগুলো অলরেডি ওয়েবফ্লোর কোনো না কোনো সার্ভিস বা কোনো না কোনো ল্যান্ডিং পেজ, কোনো প্রমোশনাল পেজ বা কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য তারা ওয়েবফ্লো ইউজ করছে। ঠিক আছে, এই যে দেখেন, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি অনেক রিনাউন্ড প্ল্যাটফর্ম ওয়েবফ্লো প্ল্যাটফর্মটা কিন্তু ইউজ করে তাদের সার্ভিস একবার হলেও ইউজ করছে। ফাইন, বিল্ড করেন, পাবলিশ করেন, অ্যানালাইজ করেন, অ্যান্ড আপনার স্কেলটা বড় করেন। পিক্সেল পারফেক্ট সাইট লঞ্চ করার জন্য ওয়েবফ্লো বেস্ট। আপনারা আস্তে আস্তে এটা বুঝতে পারবেন যে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে এটাতে পারফেকশনটা বেশি আনা যায়। খুব সুন্দরভাবে এরা এই জিনিসগুলোকে ম্যানেজ করছে। এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো পরে দেখতে পারেন। আমরা জাস্ট কোর অপশনগুলো টাচ করব, দেন কাজে মুভ করব। সো দেখেন বিভিন্ন কোম্পানি যারা ওয়েবফ্লোতে দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করতেছে। ঠিক আছে, অ্যান্ড এআই ওদের লেটেস্ট ইনভেনশন। সো এটা আমরা দেখবো এটা আসলে কি কাজ করে। স্কেল করতে পারেন আপনার বিজনেসটা। ঠিক আছে, খুব সুন্দর তাই না? ওদের ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে কাজ শুরু করার জন্য আমাদেরকে কি করতে হবে? ওদের কিছু প্রিমিয়াম প্ল্যান আছে, আমরা চাইলে এটা চেক আউট করতে পারি। সো ফ্রি প্ল্যান আছে ওদের অ্যাভেলেবেল, যেটাতে আমরা মোটামুটি কাজটা শিখে ফেলবো। ওদের একটা পেইড প্ল্যান আছে যেটা হচ্ছে নর্মাল যে কোনো ওয়েবসাইটের জন্য। এখানে আরেকটা পেইড প্ল্যান আছে, সেটা হচ্ছে সিএমএস যদি থাকে, মানে ব্লগ ওয়েবসাইট, তারপর হচ্ছে রেগুলার পোস্ট করবেন এই টাইপের ওয়েবসাইট যদি থাকে, এটা তাহলে এই প্ল্যাটফর্ম বা এই প্ল্যানটা নিতে পারেন। বিজনেসের ক্ষেত্রে আপনার ই কমার্স প্রোডাক্ট অ্যান্ড এগুলো সেলিং এর জন্য যে প্ল্যানটা, এটা হচ্ছে এটা। আমরা আপাতত ফ্রি প্ল্যান দিয়ে কন্টিনিউ করব। সো এটা আমাদের জন্য enough। এখান থেকে গেট স্টার্টেড ইটস ফ্রি। এখানে সর্বপ্রথম যে জিনিসটা যাবে সেটা হচ্ছে আপনার ইমেল। তো এখান থেকে আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সেটা একটা ইমেল দিয়ে একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করা যায়। মাল্টিপল ইমেল থাকলে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন। একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট থেকে দুইটা ওয়েবসাইট করা যায়, এন্ড প্রতি ওয়েবসাইটে দুইটা করে পেজ করতে পারবেন। সো কি বললাম, একটা জিমেলে একটা অ্যাকাউন্ট করা যায়, একটা অ্যাকাউন্টের মধ্যে দুইটা সাইট করা যায়, একটা সাইটের মধ্যে সর্বোচ্চ দুইটা পেজ করা যায়। কন্টিনিউ, আমাকে বলবো একটা পাসওয়ার্ড দিতে, আমি আমার মতন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে বলবে নাম এন্ড আদার্স দিতে, এই ইনফরমেশন গুলো জাস্ট আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, এটা তেমন কোনো বিগ ডিল না। আচ্ছা, নেক্সট।
আচ্ছা, এখানে যে পয়েন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে কার জন্য ওয়েবসাইটটা তৈরি করবেন। আপনি ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারেন, আপনি আপনার নিজের জন্য তৈরি করতে পারেন, আপনি যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানির জন্য আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আপনি চুজ করে দিবেন আপনি যেটার জন্য তৈরি করতে চাচ্ছেন। ধরুন আমি ক্লায়েন্টের জন্য তৈরি করবো, এটা কোনো বিষয় না, জাস্ট একটা সার্ভে, নর্মাল একটা সার্ভে। আপনি ফ্রিল্যান্সার নাকি এজেন্সি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কি ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করে প্র্যাকটিস করতে চান শুরুতে, আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন। একটু তো বুঝছি সবাই নাকি? হ্যাঁ ভাইয়া, বুঝছি। সিম্পল তাই না? জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা আগে গেছি। আচ্ছা, এখানে বলতেছে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে এআই দিয়ে তৈরি করতে পারি, একটা হচ্ছে টেমপ্লেট নিতে পারি, একটা হচ্ছে ফাঁকা সাইট নিতে পারি। সো এই দিয়ে হলে আমাকে ডেসক্রাইব করতে হবে কি ধরনের ওয়েবসাইট, হেডার এটা থাকবে, ফুটার এটা, মানে এগুলো আমি জানবো কখন, যখন আমি কাজ করব, অনেক কিছু আমার আইডিয়া চলে আসবে, তখন না বুঝবো কোনটা কি লাগবে, কি দরকার হবে কোনটার জন্য। সো আমরা শুরুতে শুরু করবো ব্ল্যাঙ্ক সাইট দিয়ে, একদম খালি সাইট দিয়ে। রেডিমেড সাইট নিলে তো এমনি ডিজাইন হয়ে যাবে, ওটা তো আমাদের কোনো লাভ হইলো না। আমাদের দরকার কাজটা শেখা। সো আমরা ব্ল্যাঙ্ক সাইট দিয়ে আগে যাবো। এখানে নাম দিতে বলবো, আপনার ওয়েবসাইটের আপনি নাম দিবেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, ক্রিয়েট সাইট। আচ্ছা, এখানে চলে আসলেই সে আমাকে বলবে আপনার ওয়েবসাইটটা এখানে ডিজাইন করার জন্য চলে আসছে। কিছু স্টেপ দেখাবে, আপনি চাইলে স্টেপগুলা কমপ্লিট করতে পারেন একটা একটা করে, বাট আমরা এমনিতে এটা শিখবো। সর্বপ্রথম আমরা যদি বোঝার চেষ্টা করি একটা ওয়েবসাইটে থাকে কি, যে কোনো ওয়েবসাইট, ওয়েবসাইট একটা বেসিক স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, মাঝখানে অফ হয়ে যায় হচ্ছে আমি ক্লায়েন্টকে টেক্সট করতে থাকি, হ্যাঁ ক্লায়েন্ট আমাকে টেক্সট করতেছে লাগাতার। কিছু শুনতে পাচ্ছেন না? আমি বলতেছি না এই জন্য শুনতে পাচ্ছেন না। অলরাইট। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ও কথা আচ্ছা বলতেছিলাম না, আমি জাস্ট টেক্সট করতেছিলাম ক্লায়েন্টের সাথে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই টাইমটা একটু টাফ টাইম। আর এই টাইম ছাড়া অন্য টাইমে ক্লাসের টাইমটাও আসলে সুইটেবল না, বাট এই টাইমে দেখা যায় যে ক্লায়েন্টদের জন্য বেটার একটা টাইম। সো আপনি যদি চিন্তা করেন ওদের এখন দুপুরবেলা তাই না, ওদের 11টা বা কারো কারো ক্ষেত্রে 12টা এরকম। সো ওদের জন্য সুইটেবল একটা টাইম, এই টাইমে ওরা ফ্রিল্যান্সার খুঁজে।
অনেক নতুন ক্লায়েন্টের নক পাওয়া যায় এই টাইমে। আর তারপরে ভ্যারি করে এক একজনের অ্যাকাউন্ট, এক একজন কারো কারো দুইটা তিনটার দিকে নক বেশি আসে, এক একজন account। আচ্ছা যাই হোক, এখানে আমি যদি দেখি একটা বেসিক স্ট্রাকচার দেখি, হেডার থাকে, তারপর নেভিগেশন থাকে, সেকশন থাকে, অ্যান্ড আদার্স অনেক কিছু থাকে। এক একটা ওয়েবসাইট গুলো আমরা যদি দেখি, ওয়েবসাইট স্ট্রাকচার গুলো যেরকম হয় নর্মালি, উপরে হেডার থাকে, তারপর একটা বড় সেকশন থাকে যেটাকে বলে হিরো সেকশন, দেন এই যে এরকম হেডার, হিরো সেকশন, দেন আদার যত সেকশন আছে ওগুলো আসতে থাকে। আচ্ছা, আমরা যদি এখানে ডিজাইন করতে চাই, আমরা যদি একটা চিন্তা করি, একটা পেজে আসলে থাকে কি, একটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন, অনেকগুলো সেকশন, তাই না? একটা ওয়েবসাইট তৈরি হয় অনেকগুলো পেজ নিয়ে, এক বা একাধিক পেজ নিয়ে তৈরি হয় একটা ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইট, একটা পেজ এক বা একাধিক সেকশন নিয়ে তৈরি হয়। তো সর্বপ্রথম ডিজাইনের জন্য আমরা কি করব? সেকশন নিব, এখানে দেখেন সেকশন। ঠিক আছে, এটা কি? এই প্লাস আইকনটা দিয়ে আপনি এলিমেন্টস নিতে পারবেন, মানে আপনি যা ডিজাইন করতে চাচ্ছেন সেই পার্টগুলো এখানে নিতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে সেকশন, দেন কন্টেইনার, দেন কুইক স্ট্যাক, আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। ভি ফ্লেক্স, এইচ ফ্লেক্স, অনেক কিছু আছে কি, তাই না? ব্লক, তারপর এখানে ডিভ আছে, লিস্ট আছে, লিঙ্ক ব্লক আছে, বাটন আছে। So, এগুলা আমরা এগুলো নিয়ে নিয়ে ইউজ করবো, এগুলো নিয়ে নিয়ে ওয়েবসাইট তৈরি করব। এগুলো হচ্ছে আমাদের জন্য এলিমেন্টস। যেমন আপনারা গেম খেলেন, ধরেন গেমের মধ্যে অনেক কিছু আছে, তাই না? আইটেম আছে, এগুলো আপনি নিতে পারেন, নিয়ে আপনি সাজাইতে পারেন আপনার মতো করে। সেটা অনেকটা ওইরকমই ফান অ্যান্ড গো। সো আপনি একটা একটা করে যা নিতে চাচ্ছেন নিবেন, ওটাকে সুন্দর করে সাজাবেন, এইভাবে আপনি কাজগুলো শিখতে হবে। সর্বপ্রথম আসেন আমরা আজকে একটা সেকশন তৈরি করার ট্রাই করি। সেকশনটা হবে হিরো সেকশন। হিরো সেকশন দেখতে কেমন? আমি আস্তে আস্তে টুলগুলো পরিচয় করাবো আপনাদের সাথে। আজকে হিরো সেকশন তৈরি করতে গিয়ে অনেকগুলোর সাথে আপনার পরিচয় হয়ে যাবেন অটোমেটিকলি। এসে আমরা এই সেকশনটা তৈরি করবো আজকে, ঠিক আছে? খুব সিম্পল, ইজি টু গো উইথ। দেখেন, আচ্ছা আমরা সর্বপ্রথম একটা সেকশন নিব, যে বড় একটা সেকশন। সো আমরা একটা সেকশন নেই, এভাবে টেনে এখানে জাস্ট নিয়ে ছেড়ে দিব, একটা সেকশন চলে আসলো। ফাইন। এর পর যে জিনিসটা আসে, একটা সেকশনের ভিতরে সবসময় সেকশনের কিন্তু এই কোণা বরাবর থাকে না কোনো কন্টেন্ট। যেমন সেকশনের ভিতরে আমি যদি ধরেন এখান থেকে একটা হেডিং নেই, এখন যদি আমি এই জিনিসটা দেখি, প্রিভিউ করি, দেখেন হেডিংটা একবারে গায়ে গায়ে লেগে গেছে না? ওয়েবসাইটে কি এরকম থাকে? আপনার ওয়েবসাইট দেখছেন না? জি ভাই, দেখেছি। তো কিরকম প্যাডিং থাকে থাকে বলেন ভাই। তো? দুই পাশে প্যাডিং থাকে কিংবা দুই খালি পাশে। জায়গা থাকে, তাই না? জি। মার্জিন প্যাডিং থাকে। কন্টেইনার নিতে হবে। সো এখানে মার্জিন পেডিং দিতে পারি আমরা। মার্জিন পেডিং না দিয়ে একটা রেডিমেড সিস্টেম আছে, এটা সেই রেডিমেড সিস্টেমটাকে কি বলে, এই যে আগে একজন বলছে, সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কি করে, দুই পাশ থেকে কিছু জায়গা ছেড়ে দেয়। তো কন্টেইনারটা যদি আমি সেকশনের ভেতরে নিই, আমি কিন্তু বাইরে নিচ্ছি না, এখানে নিচ্ছি না, এই যে এখানে নিচ্ছি, জাস্ট চাপ দিয়ে ধরে রাখছি আমি, এখানে চলে গেলাম, কন্টেনারটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এখানে কন্টেনার দিয়ে দিলাম। এখন কন্টেনার কতটুকু জায়গা নিবে, এই যে এখানে দেওয়া আছে ম্যাক্স উইথ নিবে কত? 940 পিক্সেল। 940 পিক্সেল। পার্সেন্টেজ করা যায় না এটা? হ্যাঁ। সো আমরা এটা কি করতে পারি, স্ক্রিনের উপরে করতে পারি। স্ক্রিনটা কতটুকু আমাদের, এই স্ক্রিনটা হচ্ছে 100, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে আমরা যদি 100 ধরি, তাহলে আমরা কি করব, দুই পাশ থেকে হইতে পারে 5% বা 10% করে জায়গা ছেড়ে দিব, তাই না? এটারও একটা আরো বেটার অপশন আছে। যেমন এটা তো পার্সেন্ট আমি বললাম, যেটা যে পার্সেন্ট, আরো বেটার অপশন আছে হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট কি, যতটুকু দেখা যাচ্ছে তার কতটুকু, যেমন এখন দেখা যাচ্ছে এতটুকু, তাই না? তার কতটুকু অংশ। সো এটা পুরোটা হচ্ছে 100। এখন আমি যদি চাই ভিডব্লিউ, এই যেখানে, সো এখান থেকে আমি সিলেক্ট করবো কি, ভিডব্লিউ, ঠিক আছে, ভিউ পোর্ট উইথ। আমি এখানে দিয়ে দিব কত, এখানে দিয়ে দিলাম ধরেন 90। তাহলে কি হইলো, দুই পাশ থেকে কত কত সারছে বলেন? 5510। সো দুই পাশ থেকে 5% করে জায়গা ছেড়ে দিছে, তাই না?
অলরাইট। সো এখান থেকে কিছু জায়গা ছাড়ছে, এখান থেকে কিছু জায়গা ছাড়ছে, প্রুফ করব কিভাবে? আমি এখানে চলে যাব, এখান থেকে হেডিংটা নিয়ে যদি কন্টেনারের ভিতরে দেই, এইবার যদি প্রিভিউ করি, এই যে দেখেন কিছুটা জায়গা সে ছেড়ে দিছে। ঠিক আছে, এতটুকু বুঝছি সবাই? জি ভাই। ভাইয়া ভিউ পোর্ট বাদ দিয়ে পিক্সেল অথবা পার্সেন্টেজ কেন নিলাম না? আচ্ছা, পার্সেন্টটা ডিপেন্ড করে হচ্ছে সেকশনটা কতটুকু জায়গা নিছে সেটা, আর ভিউ পোর্টটা হচ্ছে পুরো স্ক্রিনে কি দেখা যাচ্ছে সেটার উপরে। স্ক্রিন যদি ছোট হয় তাহলে ছোট হিসেবেই কাজ করবে, স্ক্রিন বড় হইলে বড়টার হিসেবেই কাজ করবে। সো এই স্ক্রিনটা যখন ছোট করতে থাকবেন, এটা অটোমেটিকলি স্ক্রিন অনুযায়ী ছোট হইতে থাকবে, এই যে দেখেন, হচ্ছে না? বুঝছেন ব্যাপারটা? এটা তখন স্ক্রিনের উপরে ডিপেন্ড করবে, স্ক্রিন ছোট হইতে পারে, বড়ও হইতে পারে। আর পার্সেন্ট হইলে রেসপন্সিভ সুবিধার্থে। সেকশনের উপরে ডিপেন্ড করতো। সেকশন যদি ছোট হইতো ছোটই থাকতো, স্ক্রিন ছোট বড় করেন যাই করেন এটা তার উপর কোনো কিছু প্রভাব ফেলবে না। ঠিক আছে, সূক্ষ্ম পার্থক্য, বাট কাজ করতে করতে এগুলো বুঝতে পারবো আরো ভালো। So, আপাতত বুঝে নেন যে কন্টেনার হইলে আমরা সবসময় ভিডব্লিউ ইউজ করব, এন্ড কন্টেনারে এইটা ছাড়া আর অন্য কোনো ডিজাইনে হাত দিবে না, কন্টেনারের একমাত্র কাজই এইটা। ঠিক আছে, জি ভাই। অলরাইট। সো আমরা এখন এখানে যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে, এইখানে আমাদের একটা হেডিং আসবে যেটা অলরেডি নিছি আমরা। তারপর একটা জিনিস আসবে সেটা হচ্ছে এই যে টাইটেলটা, দেন আসবে একটা বাটন। এখন এই লেখাগুলো কপি করতে হবে, ইমেজ থেকে লেখা কপি করে কেমনে? সিলেক্ট করে। এইখান থেকে এই জাস্ট অপশনে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে সার্চ উইথ গুগল লেন্স। ওকে, দেন আপনি মার্ক করবেন কতটুকু জায়গার টেক্সট নেবেন। মার্ক করছি না? এখন এই যে দেখেন সিলেক্ট টেক্সট, কপি। চমৎকার না? আসছে? বুঝছেন এটা কি করছি? জি ভাইয়া। ভাই আরেকবার একটু দেখাবেন? শিওর, কোশ্চেনের জন্য ওয়েট করি আমি, আপনারা কোশ্চেন করেন না কেন? লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, সো এইখান থেকে জাস্ট অপশন, এই যে অপশনটা পাইছেন, সার্চ উইথ গুগল লেন্স, যে কোনো ইমেজ, শুধু এই ইমেজ না, যে কোনো ইমেজ সার্চ উইথ গুগল লেন্স দিলে এখন দেখেন এই যে মার্কার আসছে, এখন মার্ক করতে পারবেন। ধরেন এতটুকু মার্ক করলেন, মার্ক করলে এতটুকু সে সার্চ করবে অনলাইনে, যে দেখেন অনলাইনে সার্চ করে রেজাল্ট দেখাচ্ছে, আর এখানে কিছু অপশন দেখাবে, ট্রান্সলেট করতে পারেন, কপি অ্যাজ ইমেজ, এতটুকুকে ইমেজ হিসেবে কপি করতে পারেন, সিলেক্ট টেক্সট করতে পারেন। সো সিলেক্ট টেক্সট করছি না? সিলেক্ট টেক্সট, কপি পাইছি, সেম কাজ এটার সাথেও করতে পারবো। এবার দেখেন এই যেটা এমনি সিলেক্ট করতে পারবো লেখার মতন করে, কপি। বুঝছি? প্লাস এরপর নিব কি, প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফটা এটার নিচে দিলাম। এইটা প্যারাগ্রাফের যে টেক্সট এটা চেঞ্জ করবো, ডাবল ক্লিক করবো, এই যে এডিট অপশন চলে আসছে, নর্মালি যেভাবে এডিট করতে হয় টেক্সট ফেলে দিব। আমি যেটা নিয়ে আসছি কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। তারপর কি আসবে? কঠিন লাগতেছে আপনাদের কাছে? একটু একটু ভাই, নতুন তো। লাগাই উচিত, কঠিন না লাগলে তো সমস্যা আসে, যদি সহজ হয়ে যায় এই কাজ শিখে লাভ কি, তাই না? জি ভাই, আর বুঝতেছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। যদি মনে হয় একবার বুঝতেছি। কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাইলে একটু সমস্যা। না, বুঝতেছি মানে একটু আর কি কঠিন লাগতেছে, কিন্তু হুম, বুঝতেছি। আচ্ছা মজাও আচ্ছা, লাগতেছে আবার। ওকে, আচ্ছা। একটু ওয়েট করেন, স্ন্যাপ দিই।
ওকে, এখন এখানে কি নিব, একটা বাটন নিব তাই না? এখানে যে বাটন আছে না, এই যে, তো এখানে দেখবেন একটা রেডিমেড অপশন আছে বাটন, এখানে ক্লিক করব, এই যে বাটন। সো এখানে নিয়ে এইটার নিচে বাটনটা ছেড়ে দিব। সো যা যা কন্টেন্ট লাগবে চলে আসছে না? এখন এগুলা কি করতে হবে, এই কন্টেন্ট গুলা কই আছে, এই কন্টেন্ট গুলো আছে মাঝখানে। তো কন্টেন্ট গুলাকে কি করব, মাঝখানে নিয়ে যাব। এটা সিলেক্ট করলাম। একটা টেক্সটে সব ডিজাইন করতে হয় টাইপোগ্রাফি অপশনের মধ্যে থেকে। তো এখানে স্টাইল অপশনটার ভিতরে দেখবেন টাইপোগ্রাফি আছে, মাঝখানে নিয়ে গেলাম, ঠিক আছে? আমি যা করতেছি নিজের নিজের এটা একটু প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে। এটাও মাঝখানে নিলাম। বাট এই বাটনটা যদি নিতে যাই, বাটনটা তো আসলে কোনো টেক্সট না, বাটনটা আলাদা একটা এলিমেন্ট। সো এটা আমি মাঝখানে নিলেও কাজ হবে না। সো ভুল করছি, এই জন্য কন্ট্রোল জেড করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই বাটনটাকে মিডলে নিব কিভাবে? বাটনটাকে মিডলে নেওয়ার জন্য একটা সিম্পল ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে, আপনি জাস্ট বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি এটাকে জাস্ট ইজিলি মাঝখানে নিয়ে যেতে পারেন। ভাই আপনার স্কিন পজ হয়ে গেছিল। হুম হুম। আপনার স্কিন ব্ল্যাক হয়ে গেছে। না, স্ক্রিন ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে, আপনি ফোনটা কেটে রিজয়েন করেন। দেখা যাচ্ছে না? বাকিটা দেখতে পাচ্ছি তো নাকি? হ্যাঁ এখন হ্যাঁ, ঠিক এখন আছে। দেখা যাচ্ছে ভাই, এখন আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে। ওকে। বাকি মাঝে মধ্যে হইতে পারে ইন্টারনেট ইস্যু। আচ্ছা, সো আমরা কি করব, একটা ডিপ ব্লক নিব। কি নিব? যে এলিমেন্টসটাকে আমরা মুভ করতে পারছি, এগুলো তো মুভ করতে পারছি, পারছি না? জি। আর বাটনটা কিন্তু মুভ করতে পারতেছি না, কারণ বাটনটার জায়গা ছোট। সেটা এইদিকে আসতেছে না। আমরা কি করবো, একটা ডিপ নিব, ডিপটা পুরো জায়গা নেয়। এই দেখেন ডিপটা পুরো জায়গা নিছে না? হ্যাঁ হ্যাঁ, জি হুম। স্যার। আমরা কি করবো, এই বাটনটাকে ডিপের ভিতরে নিব। কিভাবে? বাটনটা ধরে টেনে নিয়ে এই ডিপের ভিতরে নিয়ে ছেড়ে দিব। সহজ না? একদম সহজ। এবার ডিপটাকে ধরবো। দেখেন তো ডিপ কোথায় আছে, এইখান থেকেও ধরতে পারেন। আচ্ছা, আপনাদের হয়তো এরকম নাও থাকতে পারে, আপনাদের হয়তো এরকম থাকতে পারে, যেরকম হয়তো এটা নাও দেখাইতে পারে। সো এই যে নেভিগেটর, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর পিন করবেন। যদি দেখেন পিন অপশনটা নাই, হইতে পারে যে পিন অপশন আপনাকে শো করবে না, এই যে এরকম। দেখেন আমার কিন্তু পিন করতে দিচ্ছে না। সো তখন কি করবেন, জুম কমাই নিবেন স্ক্রিনের, ঠিক আছে? 90 বা আরো কম, যতটুকু লাগে, স্ক্রিনের উপর ডিপেন্ড করে এটা। দেন এটা পিন করে নিবেন, তাহলে কাজ করা সহজ হবে আপনার জন্য। আচ্ছা, আমরা কি করবো, ডিপ ব্লকটা এখন সিলেক্ট করব। সিলেক্ট করলাম, বা এখান থেকেও সিলেক্ট করতে পারতাম। কোনো কিছু মাঝখানে নেওয়ার জন্য মুখস্থ, একবার মুখস্থ করে ফেলেন, ফ্লেক্স, এই যে মাঝখানের ডট, বুঝছি? জি জি, ভাই বুঝতে আরেকবার। পেরেছি। গট ইট। আজকে অনেক কিছুই দেখাচ্ছি, যে জিনিসগুলো পরবর্তীতে এক্সপ্লেনেশন আসবে, বিস্তারিত দেখাবো। আজকে জাস্ট এক্সপ্লোর করার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? ভাই বাটনটাকে অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টারে আনা যেত না? সেটা টেক্সটকে আনা যাইতো, পুরো বাটনটাকে না। বাটন, যে বাটনের মাঝখানে যে টেক্সটটুকু দেখতে পারতেছেন, এইটাকে করা যেত। এই অ্যালাইনটা শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করে। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সট। ও, এটা অন্য কিছুর সাথে কাজ করবে না। যেমন একটা ইমেজ নিলেন, টাইপোগ্রাফি মাঝখানে দিয়ে দিলে ইমেজটা মাঝখানে যাবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? ব্লক হ্যাঁ, ইউজ করে ইনলাইন করতে হবে। এলিমেন্টস আছে, ইন ব্লক এলিমেন্টস, এই যে অনেকে বলতেছে এটা। সো আমি কঠিন কোনো ওয়ার্ড আজকে ইউজ করব না, এই জন্য যত সিম্পলি পসিবল বুঝাচ্ছি। আচ্ছা, সো এখন কি করব, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না? জি, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, আমরা পিকজা বে নামে একটা সাইট আছে, তারপর চান্স স্প্ল্যাশ নামে একটা সাইট আছে, যেখানে দেখেন প্রায় 54 লক্ষ ইমেজ আছে এটার ভিতরে, যেগুলো ফ্রি অফ কস্ট, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড, কালারফুল কিছু ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব, ঠিক আছে? লোড হোক। এটা সবই একদম ফুল এইচডি কোয়ালিটি অ্যান্ড ফ্রি টু ইউজ। সো এগুলো কোনো কপিরাইট ইস্যু হবে না আপনি নেওয়ার পরেও, ঠিক আছে? এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য সাইজটা কত হবে ভাই? এটা এখন নর্মালি জাস্ট নিয়ে নেন। এই যে এইটা নিলেই হবে, 1920 বাই
44 40, ঠিক আছে। নর্মাল স্ক্রিনগুলো এই সাইজেরই হয়। এন্ড এটা অটোমেটিকলি বড় ছোট করা লাগলে অটোই করে নিবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা পুরো সেকশনটা ধরবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা কি অল্প একটু জায়গায় দিব না পুরো সেকশনে দিব? পুরো সেকশনে। সো এখান থেকেও ধরতে পারি, বা এই যে এখান থেকেও পুরো সেকশন কোথায় আছে দেখে সিলেক্ট করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিতে একটু নিচে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, একটা হচ্ছে কালার দেওয়া যায়, এখান থেকে আপনি কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে যে কোনো কোনো কিছু। সো কালার আমার লাগবে না, কন্ট্রোল জেড। আমি দেবো ইমেজ, সো এখান থেকে প্লাস, চেঞ্জ ইমেজ। এখন এই যে এখানে ইমেজ আপলোড করতে হবে, সো ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার। সো ফোল্ডার থেকেও টেনে আনতে পারেন, বা এই যে ডাউনলোড করছেন এখান থেকেও টেনে নিতে পারেন। এখন এটা সিলেক্ট করে দেন। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে সবচেয়ে কমন সেটিং হচ্ছে প্রথমে দিবেন কাভার, তারপরে পজিশন দিবেন সেন্টার, ঠিক আছে। আর টাইলটা এখান থেকে ক্রস করে দিতে পারেন বাই এনি চান্স, যাতে এটা রিপিট না করে, ঠিক আছে। কাভার, এখান থেকে একদম সেন্টার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চলে আসছে না এবার? জি প্রবলেম কি হয়েছে, এটা অনেক বড়, আমাদের সেকশনটা কি ছোট না? জি। So আমরা কি করতে পারি, পুরো সেকশনটা ধরে আমরা একটা সেকশনের হাইট দিয়ে দিতে পারি, ঠিক আছে। So আমরা মিনিমাম হাইট দিয়ে কাজ করবো, আপাতত আজকে হাইট দিয়েই করি। তো আমি দিয়ে দিলাম ধরেন 550 পিক্সেল। বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। অলরাইট। এবার পয়েন্ট হচ্ছে এগুলো উপরে কেন, এগুলাকে আমার কই আনতে হবে, মাঝখানে না? সো মাঝখানে যদি কোনো কন্টেন্টকে সবগুলা কন্টেন্ট একসাথে আনতে চাই, তাহলে মূল যে সেকশনটা বা মূল যে র্যাপারটা আছে সেটাকে ধরে কাজ করতে হয়। আচ্ছা, এখানে কি কন্টেনার ধরে কাজ করলে মাঝখানে নেওয়া পসিবল? আমাদেরকে সেকশন ধরে নিতে হবে, কারণ পুরো জায়গাটা জুড়ে কে আছে, সেকশন না? কন্টেনার তো ছোট্ট একটু জায়গা জুড়ে আছে। সো এর ভিতরে আমি এটাকে নড়াচড়া করে দিতে পারবো। বাট আমি যদি এই মাঝখানে নিতে চাই, কার মাঝখানে নিব, সেকশনের মাঝখানে না, সেকশন ধরবো, ওই যে একটু আগে মুখস্থ শিখাইলাম, ফ্লেক্স সেন্টার, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ইমেজটা কোথায় আছে তাহলে? ইমেজটা সেকশনের ব্যাকগ্রাউন্ডে আছে। ইমেজটা সেকশনের ব্যাকগ্রাউন্ডে আছে, কন্টেন্টটা সেকশনের মাঝখানে। হ্যাঁ মানে একটু হ্যাঁ হ্যাঁ। ইমেজটা আপনার সেকশনের মধ্যে আছে, আর যেটা হিরো সেকশন মানে টেক্সট আছে ডিবের মধ্যে, তাই না? টেক্সটটা আছে কন্টেনারের ভিতরে। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে টেক্সট। কন্টেনারটা আবার ইটসেলফ সেকশনের ভিতরেই আছে। হ্যাঁ, কিন্তু ইমেজটা আছে সেকশনকে নিয়ে পুরোটাই। ইমেজ না, এটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, শুধু ইমেজ ব্যাকগ্রাউন্ডটা বললে ভুল হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ডটা সেকশন নিয়ে আছে, আর এটা আছে সেকশনে কন্টেইনারের দিয়েছি, মধ্যে, হ্যাঁ। টেক্সটটা আছে কন্টেইনারের মধ্যে। এক্স্যাক্টলি। এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি, এটা এটার ভিতরে, এটা এটার ভিতরে, এটা এই যে শুধু আচ্ছা ভাইয়া, বাটনটা আছে একটা তাহলে কি এক্সট্রা ডিবের ভিতরে। পুরা আহ ইসেম ব্যাকগ্রাউন্ডে কি এই ইমেজটা টান দিয়ে বড় করলে পুরা পেজের পিছনে এটা থাকবে? এটা যদি বড় করতে চান বড় করতে পারেন, যেমন সেকশনটা ধরে যদি আপনি হাইট আরো বাড়ান, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরো বাড়বে অটোমেটিকলি। তো এখন ধরেন আমি দিয়ে দিলাম 700, পুরোটা হয়ে গেছে না? সো এরকম। আর যদি আর এই যে মাঝখানে যে আমাদের যে হিরো সেকশনের যে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কি বড় করা সম্ভব? অবশ্যই। ধরেন হেডারটা ধরলাম, এখন আমি এটা বড় করব কোথায়, হেডিং যেহেতু টেক্সট, এটার কাজ থাকবে টাইপোগ্রাফিতে। তো এখানে আপনি দিয়ে দেন, একটা সাইজ দিয়ে দেন, বড় হয়ে গেছে হুম, না? জি জি জি। তো এইভাবে আপনি চাইলে বড় ছোট করতে পারেন, ঠিক আছে। কন্টেনারের আপনার, দিব কিভাবে, ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে? কন্টেনার ব্যাকগ্রাউন্ড কন্টেনারকে ধরে দিবেন, জাস্ট কন্টেনার ধরে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দিবেন। সো এখানে চাইলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হয়েছে না? ইমেজও দিতে পারেন, এখানে প্লাসে ক্লিক করে একটু আগে যেভাবে দিলাম। বাট কন্টেনারে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু দিব না কখনোই, ঠিক আছে। অন্য কিছুতে দিতে পারবো, কন্টেনারটা আমরা জাস্ট হচ্ছে এই দুই পাশ থেকে জায়গা কমানোর জন্য রাখবো, এই যে এটা ম্যাক্স উইথের জন্য। যাই হোক, এগুলো সামনে বুঝতে পারবো। হেডিংটা আমি কি করছি, একটা টেক্সট সাইজ দিছি, টেক্সট সাইজের পর দিতে হয় লাইন হাইট। লাইন হাইট মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, যেমন এটা অনেক ছোট হয়ে গেছে 44 পিক্সেল। তো এটাকে আমি দিয়ে দিলাম ধরেন 120 পিক্সেল লাইন হাইট পাবে, ঠিক আছে। এটাকেও বড় করি। আজকের ক্লাসে সবকিছুই বুঝবো ব্যাপারটা এরকম না, আমি যা দেখাচ্ছি এটাই প্র্যাকটিস করে আসবেন, তাহলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এন্ড আমি যা দেখাইছি এটার বাইরে আপনারা এক্সপ্লোর করবেন, এগুলা দিয়ে কি হয়, কোনটা দিয়ে কি হয়,
যা বুঝেন নিয়ে জাস্ট নিজের মতো র্যান্ডমলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমি যে জিনিসগুলো ব্রিফ করব ওগুলো বুঝবেন খুব ভালো। এখানে যা আছে সবগুলা নিয়ে নিয়ে দেখবেন কি কি হয় কোনটা দিয়ে। ভাই এইখানে অনেক কিছু কাস্টম করতে হয় তাই না? মানে উইক্সে যেমন ব্যাপারগুলো দেখলাম যে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করতেছে, এখানে মনে হয় যে একটু কাস্টম আছে, তাই নাকি? এখানে ফিচার বেশি, এই জন্য কাস্টমের কাজ বেশি। And এটা যখন শিখে যাবেন তখন এটাই বেশি মজা লাগবে। এটাই আপনার কাছে মনে হবে কাস্টম সবকিছু করতে হলে ভালোই তো, আমার হাতে কন্ট্রোলটা থাকতো। আচ্ছা। ঠিক আছে, এই আর কি ব্যাপার। আচ্ছা, সো না, এখানে এখানে হুম হুম মূলত বিষয় হলো আমরা এই যে কাজগুলো করতেছি, প্রত্যেকটা অপশন যখন আমাদের একদম টোটাল মুখস্থ হয়ে যাবে তখন কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো এই জন্য আমি কিন্তু একটা একটা করে যদি ক্লাস নেই প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস নিতে পারবো। সো আপনাদের কাজ থাকবে সবগুলো ঘেটে অন্তত দেখে আসা কোনটায় কি হয় লিস্ট, ঠিক আছে? কিছু হ্যাঁ, বুঝবেন কিছু বুঝবেন না সমস্যা নাই, বাট তারপরেও তো আপনার একটা আইডিয়া হইলো যে এইটাতে এটা দেখা যায়, এটা দিলে এটা আসে। দেন আমি যখন এগুলো এই জিনিসগুলো এক্সপ্লেইন করবো ক্লাসের মধ্যে, এই জিনিসগুলো খুব সহজে ধরতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, সো এইবার আমরা এই বাটনটাকে একটু ডিজাইন করব। কি ডিজাইন করব? বাটনটা দেখেন ইয়েলো কালার এন্ড ভিতরে যে টেক্সট আছে এটা একটু ডার্ক কালারে আছে। আচ্ছা, এটাও একটু মনে হয় ইয়েলো, হ্যাঁ। সো এটা আমরা ধরে এটার কালারটা কোথা থেকে দিব? এখান থেকে নাকি? জি জি, এখান থেকে কালার দিতে হবে। আর এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা তো এক্সট্রা কালার ব্যাকগ্রাউন্ড দিতে প্লাস। হবে টাইপোগ্রাফির ভিতরে যে কালার আছে সেটা থেকে, ঠিক আছে? সো অনেকে এখানে কনফিউজ হয়ে যান, এই জন্য এটা ক্লিয়ার করে দিলাম। ধরেন এখানে যে ইয়েলো টাইপের একটা কালার আমরা নিলাম, এই কালার কোডটা আমরা চাইলে কপি করে রাখতে পারি কন্ট্রোল সি দিয়ে, যাতে এই কালারটা এইটাতেও ইউজ করতে পারি। বাটনটা ধরলাম, বাটনের কি কালার চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড না, এই যে হুম হুম, হুম হুম, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। কালার কালারটা চেঞ্জ হবে। কোডটা ফেলে দিব, আমরা যে কোডটা ইউজ করছি ওটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? জি। সো ডবল ক্লিক করলাম, বাটনটা সিলেক্ট হলো, মানে ক্লিক করতে থাকবো যে পর্যন্ত টেক্সট সিলেক্ট না হয়। ফেলে দিলাম, একটু বড় হাতের নিয়ে নেই, কল টু অ্যাকশন, ঠিক আছে? এই যে এখানে কল টু অ্যাকশন দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই যে টেক্সটের কালার দিতে পারবেন, টেক্সটের কালার কোত্থেকে দিব বলেন তো? টেক্সটের কালার কোত্থেকে দেয়? টাইপ এই যে টেক্সট। টাইপোগ্রাফির কালার এখান টাইপোগ্রাফি। থেকে নাকি? আচ্ছা, এটাকে আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি, এই যে ওয়েট থেকে এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা বেশি কাছাকাছি হয়ে গেছে না? জি। আমি এটা ধরে এটার নিচে একটু মার্জিন দিতে পারি, অথবা বাটন ধরে বাটনের উপরে একটু মার্জিন দিতে পারি, দুইটাই কাজ করবে, ঠিক আছে? তো বাটনটা ধরে আমরা যদি একটু মার্জিন দেই এই যে উপরে 40 পিক্সেল, তাহলে বড় হয়ে গেল। আচ্ছা, আমরা মার্জিন দিলাম কেন, পেডিং কেন দিলাম না? মার্জিনটা হচ্ছে বাইরে জায়গা আর পেডিংটা হচ্ছে ভেতরে জায়গা, মানে আমি যদি পেডিং দিতাম তাহলে তাহলে এটা ভেতরে ভেতরের জায়গা জায়গা বড় বড় হয়ে যেত, দেখছেন? বড় হয়। ব্যাকগ্রাউন্ড সহ। হ্যাঁ, বাট আমরা মার্জিন যখন দিছি তখন কিন্তু এই কাজটা হয় নাই, তখন জাস্ট জায়গায় বড় হয়েছে, ব্যাকগ্রাউন্ড বা ভেতরের জায়গায় কোনো ইফেক্ট পড়ে নাই, ঠিক আছে? ছোট্ট একটা পার্থক্য। আর ভাইয়া যদি লাইন হাইট দিতাম? আচ্ছা, আমরা এখানে ক্লিক করে এখন এটা পাবলিশ করব। আচ্ছা, লাইন হাইট দিলে সেটা টেক্সটের লাইন হাইট বড় হবে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব টেক্সটের, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা এখন পাবলিশ দিব, আমাকে পাবলিশ করতে দিবে না কেন? কারণ সে বলবে তুমি তো ভেরিফাই করো নাই, কারণ আমরা সত্যিতে অ্যাকাউন্ট করার পরে ইমেলটা ভেরিফাই করি নাই, যদিও আমাদেরকে বলেও নাই সে। জিমেলে চলে গেলাম, এই যে ওয়েবফ্লো থেকে একটা ইমেল আসছে, কনফার্ম ইউর ইমেল, সেভ করে ফেললাম, রাইট? সেন্ড ইট अगेन, এটা ভেরিফাই হয়নি, এটা বলতেছে কোনো একটা ইরর জেনারেট হয়েছে, লুকস ইজ রং, কিছু একটা হচ্ছে। আমরা আবার ট্রাই করি, এই যে আবার আসছে, এইবার ভেরিফাই করে ফেলি, এই যে হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যে সাইটটা এটা রিলোড দেবো, রিলোড দিলে কাজ যা করছে এটা যদি চলে যায়, এটা ভেরিফাই করার জন্য এই যেখানে দেখেন একটা গ্রিন টিক দেওয়া আছে, এটার মানে হচ্ছে যা কাজ করছে এটা অটো সেভ হয়েছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? এবার আমি যদি নতুন কিছু একটা করি, যেমন ধরেন এটাকে আমি একটু বোল্ড করলাম, এই যে এখন কিন্তু টিক হয় নাই, ওয়েট করতে হবে, এটা যখন চেক হয়ে যাবে তার মানে বুঝবেন এটা সেভ হয়েছে, এখনো সেভ হয় নাই। তো কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন এটা সেভ হয়ে গেছে, ওই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে?
Ctrl Z, আমরা আগের ভার্সন। এখন আমরা কি করব, যখন এটা সেভ দেখাবে তখন আমরা চাইলে রিলোড করতে পারি, পাবলিশ করা ছাড়াই, কোনো সমস্যা নেই। রিলোড দিলাম কেন, যাতে এখন পাবলিশ করতে পারি, যেহেতু ইমেলটা ভেরিফাই করছি। এবার আমি পাবলিশ করব। পাবলিশ হচ্ছে, হয়ে গেছে। কিভাবে দেখবো সাইটটা? এই যে উপরে এখানে দেখেন একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার টেম্পোরারি ওয়েবসাইটের লিঙ্ক। এই যে আমার হিরো সেকশন রেডি, ঠিক আছে। এই লিঙ্কটা আমি যদি আপনাদেরকেও দেই, আপনারাও দেখতে পারবেন। এখন আপনি চাইলে এখান থেকে ওয়েবফ্লো ড্যাশবোর্ডে যেতে পারেন। এই যে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেখেন আপনি যে একটা ওয়েবসাইট করছেন, এই যে এটা শো করতেছে। আপনি চাইলে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এইভাবে। ব্ল্যাঙ্ক সাইট নিবেন, দেন প্র্যাকটিস করবেন। সো একটা সাইডে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কাজ করবেন, হিরো সেকশন তৈরি করবেন আমি যেভাবে করছি। আরেকটা সাইড এখান থেকে নিবেন, নিয়ে আপনার মতন যত উইজেট আছে, আপনার নিজের মতন করে সবগুলো উইজেট আপনি নিয়ে নিয়ে দেখবেন কোনটা দিয়ে কি হয়, ঠিক আছে। হুম, ঠিক আছে ভাইয়া। এটা দিবেন জমা, আর ওটা আপনার নিজের প্র্যাকটিসের জন্য। সো জমা দিতে হবে কোন লিঙ্ক, এই লিঙ্কটা পাবো কোথায়? পাবলিশ করার পরে ওই উপরে দেখায়, অথবা সাইটের নিচেই যেখানে দেখায়। না হলে আপনি এখান থেকে ভিজিট সাইটে গিয়ে আবার একটু কনফার্ম করার জন্য পাবলিশ করে দিতে পারেন। নিজে দরকার হলে এই সাইটের লিঙ্কটা ওপেন করে একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। এখান থেকে পাবলিশ টু সিলেক্টেড ডোমেন সিলেক্ট করবেন। পাবলিশ যখন হয়ে যাবে তখন এই অ্যারো বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে যে ওয়েবসাইটটা ওপেন হয়, এই ওয়েবসাইটের লিঙ্কটাই অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব। পারবো সবাই? হ্যাঁ, পারবো পারবো। সো দুইটা ভাইয়া টাস্ক, একটু একটা হচ্ছে আবার একটু অ্যাসাইনমেন্টের দেখান জন্য, ভাইয়া। আর একটা হচ্ছে ভাই নিজের নলেজের জন্য। ভাই তার একটু মানে আবার দেখান। একটা অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট করা যাবে? মানে দুইটা একটা ওয়েবসাইট করা অ্যাকাউন্টে? যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যদি দুইটা ওয়েবসাইট হয়ে যায়, আরো প্র্যাকটিস করা লাগবে, সামনে তো আরো অনেক অ্যাসাইনমেন্ট দিব, তাই না? সেটা আবার আরেকটা প্রোফাইলে করবেন। একটা প্রোফাইলে আবার একটা জিমেইলে আরেকটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট করে নেবেন। এরকম আচ্ছা যতগুলো জিমেইল আছে ততগুলো জিমেইলে আপনি ওয়েবফ্লো অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। একজন কমেন্ট করেছে বিষয়টা আর একবার একটু দেখাই দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে এই হিরো সেকশনটা ডিজাইন করতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে করছি। লাস্টে জাস্ট এখান থেকে পাবলিশ করবেন। পাবলিশ যদি করতে না দেয় তাহলে বুঝবেন ইমেলটা ভেরিফাই করেন নাই। ইমেলটা ভেরিফাই করে নেবেন, নর্মালি যেভাবে একটা অ্যাকাউন্ট করার পর ভেরিফাই করতে হয়। দেন পাবলিশ টু সিলেক্টেড ডোমেন সিলেক্ট করবেন। পাবলিশ হয়ে গেলে এই যে এখানে একটা অ্যারো সাইন আছে, আপনাদেরও এখানেই থাকবে এই অ্যারোটা। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে, মানে আপনাদের যে ওয়েবসাইটটা সেটা ওপেন হবে। দেন এই যে লিঙ্কটা, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে গিয়ে জমা দিয়ে দিবেন। অ্যাড অর ক্রিয়েট অপশন আছে না অ্যাসাইনমেন্টের মধ্যে, হ্যাঁ, আছে। ওইখানে দিয়ে দিবেন জমা এটা। যদি ওইখানে ডিরেক্টলি না দিতে পারেন তাহলে ওইখান থেকে ক্রিয়েট ডকের মধ্যে নিয়ে বসাই দিবেন। যেমন ধরেন আমি যদি এখানে অ্যাড অর ক্রিয়েট লিংক, ওই যেভাবে আর ওয়েবসাইটের এই লিঙ্ক বসাই লিঙ্কের দিলাম। মধ্যে দিয়ে অ্যাড লিঙ্ক করলেই হয়ে যাবে, এই দিয়ে যে আবার হয়ে ওই গেল, যে টার্ন ইন, টার্নিং। টার্ন ইন দিয়ে দিলে অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেল, ঠিক আছে। তো এটা ভেরিফাই করার জন্য দরকার হলে অন্য একটা সিঙ্কে এটা ওপেন করে দেখবেন হ্যাঁ কাজ ঠিক আছে কিনা। ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম, হুম। সেটা হচ্ছে যে আমরা যদি দুইটা পেজ বানাতে পারি, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি দুইটা পেজে বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? সেটা তো ক্লায়েন্টের সাইড তো এমনিতেই প্রিমিয়াম থাকবে, ওই সাইডে তো আনলিমিটেড করা যাবে, সমস্যা নেই। বাকি হচ্ছে আমাদের জন্য, আমরা আমাদের প্র্যাকটিসের জন্য দুইটা করতে পারবো। আমরা তো হচ্ছে ডেমো প্র্যাকটিস করতেছি এই জন্য, কিন্তু যখন প্রিমিয়াম হবে তখন আমরা অনেক ফিচার তখন পাবো, ঠিক অনেক আছে। পেজ করা যাবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাইটে যদি আমরা কাজ করি, তাহলে ক্লায়েন্ট তো যে কোনো সময় অ্যাক্সেস অফ করে দিতে পারে। দিতে পারে। সো এটা তো রেয়ার কেস হবেই। কিন্তু আমার সাইটে করে, বা আমার যদি প্রিমিয়াম প্ল্যান থাকে সেখানে করে তারপর ট্রান্সফার পাওয়া যায় না? হ্যাঁ, করা যায়, বাট সেক্ষেত্রে তো একই কথা হলো, সাইটটা ট্রান্সফার করে দিলেন, সে নিয়ে চলে গেল। না, এটা তো ভাই আমরা যারা কাজ করি আর কি, হ্যাঁ, আমরা যেটা হ্যাঁ, করি হ্যাঁ। আর কি, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পরে তারপরে হচ্ছে আমরা সাইট ট্রান্সফার করি, আদারওয়াইজ করি না আর কি। সো মার্কেট প্লেসটা তো এই কারণেই আসে, সো মার্কেট প্লেসের কাজই তো এটা। তো আপনার অন্তত এতটুকু ভেরিফাই দাও, আপনি একটা ক্লায়েন্টের কাজ নিবেন, তার পেমেন্ট ভেরিফাই কিনা, তার রেটিং কেমন আছে, সো এই বিষয়গুলো তো মাথায় থাকবে। আর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এগুলো মেনে নিয়ে কাজ করতে হবে। সো ওগুলো আসলে এত চিন্তা করা যাবে না, বা ক্লায়েন্ট কোইভাবে আটকায় আসলে এটা করতে গেলে ক্লায়েন্ট এই জিনিসটা নেগেটিভলি নিতে পারে, কারণ তার কাছে অপশনের অভাব নেই, ঠিক আছে। এরকম রেয়ার কেস, ঠিক আছে।
একটা দুইটা হবে, ওটা মেনে নিয়ে কাজ করতে হবে, ওটা কোনো সমস্যা নেই। কারো কারো এমন হইতে পারে পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এরকম হয়ই নেই, হইতেই পারে। ঠিক আছে। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট ওয়েব ফ্লো থেকে উইক্সে কেন আসে আর উইক্স থেকে ওয়েব ফ্লোতে কেন যায়, কমন রিজন কি? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি ওপ্পো মোবাইল কেন কিনতেছেন, ভিভো মোবাইল কিনা কিনতেছেন, এটা ডিপেন্ড করে তার রিকোয়ারমেন্টস, তার পছন্দ মিলে গেছে কোনো একটা কারণে, তার ওই ফোনটা দেখতে ভালো লাগতেছে, বা তার র্যাম বেশি লাগবে, ওই প্রাইজের মধ্যে সে র্যাম পেয়ে গেছে, বিভিন্ন জিনিস কাজ করে, বা তার কম্পিটিটর ওটা ইউজ করতেছে, তার ফ্রেন্ড রে দেখছে সে এই ফোন ইউজ করতে, বা সে নিজে এর আগে এই ফোনটা ইউজ করছিল, ওই জন্য তার রিভিউ ভালো, এটার উপরে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। বাট সব ওয়েবসাইট দিয়ে অলমোস্ট সব ধরনের ওয়েবসাইট করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় সব ধরনের ওয়েবসাইট করা যায়। আবার উইক্স দিয়ে আপনি দেখা যায় যে সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করা যায়, ওই ফ্লোতেও তাই। ক্লায়েন্টের নিড বেসটা আলাদা, ঠিক আছে। সে হয়তো কোনো একটা ডেমো দেখছে, কারো একটা ওয়েবসাইট দেখছে ওই ফ্লোতে তৈরি করা, বা কেউ রেকমেন্ড করছে যে ওই ফ্লোতে তো সাইট করছি, খুব ভালো, শান্তিতে আছি, কোনো সমস্যা হয় নাই, সো ভালো প্ল্যাটফর্ম, কোনো ঝুট ঝামেলা নাই, খুব মিনিমাল প্ল্যান, পরবর্তীতে আর কোনো এক্সট্রা চার্জ নেই, কিছু নেই। ঠিক আছে, সে ওই ফ্লোতে চিন্তা করে নিল ওই ফ্লোতে সাইট করবে, সেইটার সংখ্যা অনেক। ঠিক আছে, কোটি কোটি মানুষের ওয়েবসাইট লাগবে, সেখান থেকে হয়তো 10 লাখ মানুষ চিন্তা করতেছে যে সিএমএস প্ল্যাটফর্মে করি, সেই 10 লাখ মানুষের মধ্যে হয়তো বা 1 লাখ মানুষ চিন্তা করতেছে আমি ওই ফ্লোতে করবো, বাকি 1 লাখ চিন্তা করতেছে আমি উইক্সে করব। ঠিক আছে, এরকম ভ্যারিয়েশন অলওয়েজ থাকবেই। হ্যাঁ। আর ভাইয়া মানে উইক্স ওয়েবসাইট যেটা আর কি, সেটাও তো সিএমএস, এটাও তো সিএমএস, তাই না? হ্যাঁ, এরকম পপুলার সিএমএস কি কি আছে এই মুহূর্তে? ওয়ার্ডপ্রেস আছে, উইক্স আছে, ওয়েবফ্লো আছে, কাইন্ড অফ স্কোয়ার স্পেস, বাট খুব ভালো না, মোটামুটি টাইপের। তারপরে ভাইয়া হচ্ছে আমাদের ফ্রেমার আছে, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে আর কি, তার মধ্যে ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপর হচ্ছে ওয়েবফ্লো, এগুলো ভালো করতেছে। আর হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মের দিক দিয়ে শপিফাই আছে, এই আর কি। ভাই আমাদের অ্যাসাইনমেন্ট কি শুধুমাত্র যে ওই হিরো সেকশনটাই? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করে হিরো সেকশনটা অ্যাসাইনমেন্ট, বাকি আপনাদের ব্যাক এন্ডে আর একটা কাজ থাকবে, সেটা হচ্ছে সবগুলা উইজেট যা যা আছে সব এক্সপ্লোর করা। এটা অ্যাসাইনমেন্ট থাকবে না, বাট পরবর্তী ক্লাসে আপনাদের হিউজ হেল্প করবে এটা। ঠিক আছে। ভাই বেসিক্যালি কথা হলো যে মানে ক্লায়েন্ট গুলো আপনার কোডিং বাদে কেন সিএমএস প্ল্যাটফর্মে আসবে, আর এআই কি একটা সময় এই সিএমএস গুলার কি খাইয়ে দিবে, মানে ব্যাপারগুলো যদি একটু ভালোভাবে বুঝাই দিতেন অ্যান্সার আর কি দিচ্ছি, আসলে। একটু ওয়েট করেন, অ্যান্সার। হুম। আচ্ছা স্যার, ড্যাশবোর্ডে যেটা আপনি থাম্বনেল যেটা দেখালেন, ওটা মাত্র দুটো করা যাবে? এ ও, খুব সম্ভবত একটা মেইলে দুইটা করা যাবে ডেমোতে। ও, একটা মেলে দুটো করা যাবে? এ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন প্রিমিয়ামে যাব তখন আবার বেশি করা যাবে, একাধিক। আমি তো তাই বুঝলাম। আচ্ছা। যেহেতু এটা একবার। আমাদের একাধিক যেহেতু আমাদের একাধিক মেইল থাকে, তাই আমারই কোনো প্রবলেম হবে না আশা আচ্ছা করা যায়। ভাই, আমি একটা স্ক্রিনশট দিছিলাম ওই যে ওর এখানে, এটা দিলে প্রাইসিংটা চলে আসে আর কি, কাজ করা যায় না। দেখ- আচ্ছা, আমাদের ভাই একটু মিউটে আছে, আমরা একটু অপেক্ষা করি। ঠিক আপনার আছে। মনে হয় দুটো হয়ে গেছে, সেই কারণে মনে হয় আসছে। এ তাও একবার ওয়েবসাইট চেক করি। ওয়েবসাইট দুইটা নাকি? হ্যাঁ, ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ টু আনক্লোজ সাইটস অফ ইউর স্টার্টার ওয়ার্কপ্লেস প্ল্যান। হ্যাঁ, মানে স্টার্টার ওয়ার্কপ্লেস প্ল্যানে টু ক্রিয়েট আনাদার আনস্টেড আপগ্রেড। এটা একবার চেক করিয়ে নিন। এই মনে হয় দুটোই হয়ে গেছে আপনার। ওই দুইটাকে ডিলিট করে দিতাম। হ্যাঁ, ডিলিট করে দিলে দিয়ে নতুন করলে নিশ্চয়ই আসবে। তাই এখানে কিন্তু লেখাই আছে যে দুইটা হয়ে গেছে, ওই যে ওপরে কিন্তু লেখাই আছে, বলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে ডিলিট করার কোনো অপশন আছে কিনা সেটা ভাইয়ের কাছে শুনতে হবে। আর যদি ডিলিট করার অপশন না থাকে, তাহলে আমাদের ওই যে অন্য একটা মেইলে আবার অ্যাকাউন্ট করে ডেমো ডেমো প্র্যাকটিস করতে হবে। জি ভাই, ওইটা ডিলিট করার সুযোগ আছে ভাই, ডিলিট করার সুযোগ আছে। তাহলে ভালো, এই বিষয়ে আমরা আরেকটু ক্লিয়ার হবো। ভাইয়া মিউটে আছে।
অপেক্ষা করি আমরা। আসলে এই তো ভাইয়া চলে আসছে। অলরাইট, সো কোয়েশ্চেনটা ছিল আমরা কোডিং বাদ দিয়ে ক্লায়েন্ট কেন শুধু শুধু সিএমএস এ যায়, সিএমএস এই যেহেতু যায়, দেন তারা আবার কেন আহ, কি বলে এআই সামনে আসতেছে, এটাও তো একটা ভয়ের ব্যাপার যে এই প্লেসটা তো নিয়ে নিবে AI, তাই না? আচ্ছা, ব্যাপারটা বুঝেন। মানুষ সর্বপ্রথম যখন দেখা গেল যে কাপড় তৈরি করলো ইন্ডাস্ট্রিয়াল ভাবে, দেন তারা কি করতো, তার শরীরের মাপের কাপড় তৈরি করতো কাস্টম, পুরো ব্যাপারটাই, তাই না? আপনি একটা চুজ করতেন কাপড়, দেন ওই কাপড়টাকে আপনার যতটুকু দরকার অতটুকু কেটে একটা শেপে নিয়ে এসে ওটাকে সেলাই করে আপনার কাপড় তৈরি করতো। দেন একটা কনসেপ্ট আসে, কি কনসেপ্ট হচ্ছে রেডিমেড ড্রেস। এন্ড রেডিমেড ড্রেস কি, ওই যে যেভাবে বানায় ওটার থেকে সস্তায় পাওয়া যায় না দাম বেশি পড়ে, সস্তায় পাওয়া যায় না দাম বেশি পড়ে, কি মনে হয় আপনার, বলেন? রেডিমেড যেটা পাওয়া যায় সেটা তো সস্তাই মনে হয়। অনেক সস্তায় পাওয়া যায়, বাট দেখতে কি কম সুন্দর না বেশি সুন্দর? দেখতে দামিটার চেয়ে তো আশা করা যায় এতটা সুন্দর হবে না। হবে না, বাট রেডিমেড জিনিসটা বেশি স্টাইলিশ থাকে নাকি সাদামাটা থাকে? মাস্ট বি বেশি স্টাইলিশ থাকে, তাই না? হ্যাঁ কারণ হ্যাঁ। ওরা সবসময় এই এই ক্রিয়েটিভ ইনভেনশন গুলাই করতেছে। সো তারা কোনো না কোনো একটা দায়িত্ব নিয়ে রাখছে, আর আপনি যখন বানাবেন কাস্টম, সেটা আপনি থিঙ্ক করতে হবে, আপনি সাদামাটাই চিন্তা করবেন অলওয়েজ, তাই না? একটা কাপড়ের পিস দিয়ে ওটার উপর দিয়ে আপনার মতো করে বানাবেন। ওইটারও পপুলারিটি আছে, ওটাও মানুষ তৈরি করে। বাট রেডিমেড জিনিসটার মার্কেট কিন্তু হিউজ একটা মার্কেট। কোডিং এর সাইট গুলো আমি কিন্তু সহজ ভাষায় বুঝাইতেছি, কনসেপ্টটা আরো জটিল ওয়েবসাইটের ক্ষেত্রে, বাট আপনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সহজ উদাহরণ ইউজ করতেছি। বিষয়টা হচ্ছে কোডিং করে একটা সাইট ম্যানেজ করা, এটার ব্যাক এন্ড তৈরি করা, এটা অনেক এক্সপেন্সিভ, লেন্দি প্রসেস। অ্যান্ড এই জিনিসটা ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য আবার একটা লোকও রাখতে হবে, যেটা খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার। এটা রান করার জন্য খুব স্মুথ সার্ভার দরকার হবে। বাট ইন দি আদার হ্যান্ড, আপনি যদি সিএমএস প্ল্যাটফর্মগুলো চুজ করেন যেগুলো রেডিমেড, অনেক কিছুই রেডি করা আছে, জাস্ট আপনি ক্লিক অ্যান্ড গো, ক্লিক করে কোনো একটা জিনিস সিলেক্ট করলেন, কোনো একটা ডিজাইন চুজ করলেন, কোনো একটা ডিজাইন আপনি করলেন, ঠিক আছে? করার পরে ওই জিনিসটা আপনি পাবলিশ করলেন, এটা পুরা কোড অ্যান্ড সবকিছু অলরেডি রেডিমেড ছিল, এই কোড অ্যান্ড ব্যাক এন্ড যা কিছু আছে সবকিছু আপনি ইউজ করলেন। আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হইলো না। আপনি জাস্ট একটা ওয়েবসাইট রেডি করলেন সিএমএস এ, ডোমেনটা কানেক্ট করলেন, দ্যাটস ইট, আপনার ওয়েবসাইট রান করতেছে পারফেক্টলি। বাট কোডিং এর ক্ষেত্রে বিষয়টা এত ইজি না। ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, দেন এই জিনিসগুলো ডাটাবেস থেকে ডাটা টানা, এগুলো ম্যানেজমেন্ট করা, তারপর হচ্ছে এসকিউএল সার্ভারের বিভিন্ন ব্যাপার থাকে, এই ভেতরে ইন্টারনাল অনেক বিষয় থাকে, যে জিনিসগুলো সবার জন্য সুইটেবল না। সিএমএস আসার পরে একদম রুরাল লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সব ধরনের ওয়েবসাইটের মানুষই এটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, কারণ এটা ইজি টু ইউজ, ইজি টু ম্যানেজ। ঠিক আছে? ভাইয়া একটা জিনিস আশা করি জানাতে ফার্স্ট পার্টটার অ্যান্সার পাইছেন। সেকেন্ড পার্টটা বলি, এআই জিনিসটা আসলে আপনাদের জব নিয়ে নিবে কিনা। নিবে তো অবশ্যই, বাট কাদের জব নিবে? যারা এখনো এই প্ল্যাটফর্মটা বা এই জিনিসগুলো নিয়ে কাজ করে না। এআই কি আদৌ নিজেই করে দেয়? নিজে তো করে দেয় না, এআই হেল্প করে মানুষকে। এআই মানুষকে অসম্ভব লেভেলের হেল্প করে, যেটা হয়তো বা এ যাবৎকালীন মানুষ চিন্তাও করে নাই। এখন এই হেল্পের পটেনশিয়ালটা এক একজন এক একভাবে ইউজ করে। আপনি চ্যাট জিপিটিকে যেইভাবে ইউজ করতে পারেন, একটা নতুন ছেলে যে গতকালকে কম্পিউটার কিনছে, আজকে কম্পিউটার শিখতেছে কারোর কাছ থেকে, 1 মাস পরে কম্পিউটার শিখা শেষ করবে, তাকে যদি চ্যাট জিপিটি দেওয়া হয়, তার ইউটিলাইজেশন এবং আপনার ইউটিলাইজেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। আপনি জানেন চ্যাট জিপিটিকে কোন জিনিস জিজ্ঞেস করতে হয়, আপনি জানেন কোনটাকে বলে হেডার, আপনি জানেন কোনটাকে বলে ফুটার। আপনার যখন কোনো একটা হেল্প লাগবে, যে একটা স্লাইডার তৈরি করব, যে স্লাইডারটা প্রতি 3 সেকেন্ড পর পর মুভ করবে, এন্ড মাউস ক্লিক করলেও এই জিনিসটা মুভ করবে, আবার মাউস হোভার করলে এই স্লাইডারটা বন্ধ হয়ে যাবে। এখন এই যে হোভার, মাউস ক্লিক, মুভ করবে, স্লাইডার, স্লাইড, দেন এলিমেন্টস, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা নতুন কোন একটা ছেলে কিন্তু জানে না। সে কি হবে, যারা এই জিনিসগুলা রুরাল লেভেলে আছে, একদম সারফেস লেভেলে আছে, তারা ঝরে পড়বে, তারা এই জিনিসটা কোপ আপ করতে পারবে। আর যারা আপনারা এখন শুরু করতেছেন, আপনাদের আরো সামনে যখন যাবেন এআই আরো পাওয়ারফুল হবে, আপনারা এআইটাকে ইউটিলাইজ করে যদি নিজে আগায় যাইতে পারেন, দেন আপনি এই জিনিসটা টিকে থাকবেন, যেটা আপনারা অলরেডি করতেছেন। এখানে আমি একদম
চোখ বন্ধ করে বলে দিতে পারি 90% বা হয়তো পারে 100% মানুষই কোনো না কোনো এআই ইউজ করছেন। এন্ড আপনারা এই জিনিসটা অন্যান্য মানুষের তুলনায় যারা একদমই এখনো শুরুই করে না তাদের থেকে অনেক ভালো করতেছেন। এআই অটোমেটিকলি কাজ করে না, এআই অটো করেও দিবে না। একটা ক্লায়েন্ট এআই কে ইউটিলাইজ করে একটা কিছু করবে, সেটার জন্য মানুষ খুঁজবে সে। ঠিক আছে, কারণ সে আপনার থেকে ক্লায়েন্ট এআই তে দক্ষ বেশি হবে না এআই ইউটিলাইজেশনের পয়েন্টে। ঠিক আছে, ভাই ভাইয়া এটা আমি তাহলে নিজে প্রমাণ। একটা ভাই একটা জিনিস জানো না, দুইটা ওয়েবসাইট কি একসাথে মানে ডিলিট করা দেবো কিভাবে? আমি ওয়েবসাইট দুইটা আমার এখানে রান হয়ে আছে কিসে? ওয়েবফ্লোতে। জাস্ট ডিলিট করে দিবেন, ওয়েবসাইট সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ওইখানে অপশন আছে। আসে না তো, মুভ টু ট্রাস আসে। ওইখান থেকে ওইটাই করবেন, জাস্ট আর্কাইভে ফেলে দিবেন, তাহলেই হবে। আর্কাইভে আর্কাইভে আর্কাইভ ফেলে দিলে আর্কাইভে গিয়ে হচ্ছে না ভাইয়া। এখন আর্কাইভে গিয়ে কপি করবেন ভাই, কপি করে মেবি এই আমি ডিলিট দেখ, করতে পারবেন। আপনাদের এখনই ডিলিট নিয়ে চিন্তা করতেছেন কেন? আমাদের আমার আজকে দুইটাই শুরু হয়েছে। করলাম মাস্ট, এই যেখানে যান, একটা জিমেলে করেন, সমস্যা নাই। এই যে এখান থেকে আর্কাইভে যাবেন, ও আমাকে বলতে জাস্ট পড়েন, কনফার্ম বাই টাইপিং, এটা টাইপ করতে বলছে, এখানে টাইপ করে ডিলিট করতে পারবেন। আইদার আপনি টাইপ করেন অথবা এখান থেকে কপি করেন, এটা এখানে এটা পেস্ট করেন। এখন আর্কাইভ সাইট ক্লিক করলেই আর্কাইভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাইয়া। ওকে। ভাই আমার তো ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। হুম, ভাই বল। ভাই বেসিক্যালি তাহলে আপনি যেহেতু এই লাইনে অনেকদিন ধরে আছেন, মানে আপনি আমাদের বস, এবং আমরা এই বিষয়টাকে একটা মানে প্রফেশনাল বিষয় হিসেবে নিতেছি উইক্স এবং ওয়েবফ্লোকে। তো এই বিষয়টাতে আপডেটেড থাকার কারণে মানে আমরা কোন কোন বিষয়গুলো করতে পারি, কারণ এই বিষয়টা মানে এই বিষয়টা দিয়ে যেহেতু আমরা আমরা টাকা পয়সা ইনকাম করব, তো হুম, কিভাবে আপডেট থাকতে পারি? কারণ দিন দিন দেখা যাচ্ছে যে আজ বাদে কাল হয়তো বা আরেকটা বড় ধরনের সিএমএস হয়তো বা আসতে পারে। তো হুম, কিভাবে আমরা নিজেদেরকে আসতে আর কি পারে। আপডেট রাখতে পারি এবং একটা ওই সিএমএস শেষ বিষয়গুলো। করবেন, ওটাতে মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আরেকটা সিএমএস শিখতে থাকবেন। ওয়ার্ডপ্রেস, ওয়েবফ্লো, উইক্স, যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে আপনার নলেজ থাকতে হবে। ঠিক আছে, থাকতে হবে বলতে থাকাটা আপনার জন্য বেটার। এন্ড আমাদের যারা সিএমএস নিয়ে কাজ করে তাদের বেশিরভাগই এমন যে অলমোস্ট সব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। আমি কিন্তু শুধুমাত্র ওয়েবফ্লো ব্যাচের মেন্টর না, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর ব্যাচেরও মেন্টর। ঠিক আছে, তাই বলে এমন না যে আমি শপিফাই পারি না, আমি শপিফাই অনেক বড় বড় প্রজেক্ট করছি। আমি শপিফাই অনেক ক্রিটিক্যাল প্রজেক্ট করে দিছি আমাদের ওয়েব ব্যাটালিয়ন এজেন্সিকে। ঠিক আছে, বাট আমি শপিফাইতে হচ্ছে মেন্টরিং এ অত বেশি কমফোর্টেবল না, বাট শপিফাইটা নিয়ে আমি মানে সরাসরি শেখানোতে কমফোর্টেবল না। বাট আমি কিন্তু ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর নিয়ে ক্লাস নেই, আমি ওয়েবফ্লো নিয়ে ক্লাস নেই। এন্ড বিষয়টা হচ্ছে আমাদের ওয়েব ব্যাটালিয়ন এজেন্সির উইক্সের কোনো যদি কমপ্লেক্স টাস্ক আসে, যে জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে কমপ্লেক্স কোনো কিছু হচ্ছে, দেখা যায় যে বেশিরভাগ সময় আমাকে ডাকা হয় এই জিনিসটা সলভ করার জন্য। সো বিষয়টা হচ্ছে আপনি যখন একটা সিএমএস ধরবেন, একটা সিএমএস নিয়ে হয়তো কিছুদিন কাজ করলেন, বছর খানেক বা আরো বেশি কাজ করলেন, দেন আর একটা সিএমএস ধরবেন, ওটাও পাশাপাশি কাজ করতে হবে। একটা সিএমএস ধরলে বাকিগুলা আস্তে আস্তে পারা যায়, বাট একসাথে সবকিছু না। অলরেডি আপনারা দুইটা সিএমএস নিয়ে আগাচ্ছেন, দ্যাটস এনাফ। উইক্স অ্যান্ড ওয়েবফ্লোটা ভালো করে শিখেন, শিখে গিয়ে মার্কেট প্লেসে যান, আর্নিং করা স্টার্ট করেন। আর্নিং এর পাশাপাশি হয়তো আপনি ওয়ার্ডপ্রেসটাও কিছুটা শিখলেন, অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে ওগুলো আপনি কিছুটা শিখলেন। ইভেন তো অনেক সময় এমন হয় কাজ পাওয়ার পরে দেন ওই কাজটা করে দেওয়ার জন্য কিছুটা শিখে, কারণ অল্প একটু দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। আপনাদেরকে ফোন কিন্তু কেউ শিখাই নাই কোর্স করায়, ফোন আপনি হাতে নিছেন, উল্লাপাল্লা টিপছেন, আস্তে আস্তে ফোনের এখন মোটামুটি সবই পারেন। ঠিক আছে, ফোনের কিন্তু কেউ কোর্স করে নাই কখনো, এখন যে জেনারেশন ফোন ইউজ করে এটা অটোমেটিকলি ডেভেলপার ওইভাবেই তৈরি করছে। সো সিএমএস প্ল্যাটফর্মগুলো ওইভাবেই তৈরি করা হয়, ডেভেলপাররা বা ডিজাইনাররা দেখলে যাতে বুঝতে পারে কিভাবে কি করতে হয় না করতে হয়। কিছু জিনিস জি। একটু এদিক ওদিক হবে, বাকি সবকিছুই করা পসিবল সব প্ল্যাটফর্মে। ঠিক আছে, আচ্ছা ভাই, এই আচ্ছা আর ভাই বলছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে আপনার মনে করেন যে কোডিং বাদে কি আগানো সম্ভব? মানে যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে, তো সেই ক্ষেত্রে কোডিং এর ব্যাপারটা আসলেই একটু কঠিন। তো বলছিলাম যে এই কোডিং বাদে কি এই লাইনে আগানো সম্ভব এবং লং তাহলে টার্মে আমরা কিছু করা কোডিং দিয়ে সম্ভব? স্টার্ট করতাম, এই জন্য আমরা বলতেছি বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখাবো। যদি কোডিং লাগতো তাহলে কোডিংটা আমরা শিখাই নিতাম। সিএমএস গুলোতে কোডিং লাগে না, এবং সিএমএস গুলো একটা বড় করে মার্কেটিং করে, ডিজাইন উইথ নো কোড, উইথ অল কোডিং পাওয়ার। কোডিং এর আচ্ছা সব হ্যাঁ পাওয়ারই আপনি কোডিং। পাবেন, বাট কোডিংটা লাগবে না। হ্যাঁ, কোডিং যদি আপনার জানা থাকে, এইচটিএমএল সিএসএস বেসিক জিনিসগুলো জানা থাকলে এটা একটা অ্যাডভান্টেজ দিবে, বাট ইটস নট ম্যান্ডেটরি আপনার এটা জানাই লাগবে। এরকম অনেক সেলার আছে যারা টপ রেটেড খুব ভালো পজিশনে আছে, তারা হয়তো এখন পর্যন্ত এইচটিএমএল সিএসএস পর্যন্ত জানে না, বাট সিএমএস এ তারা খুব দক্ষ। সেই জিনিসগুলো ঘাটাঘাটি করার মানসিকতা থাকতে হবে, শেখার মানসিকতা থাকতে হবে, ব্লগ পড়ার মানসিকতা থাকতে হবে, বাট এখনই না,
এটা জাস্ট আমি আইডিয়া দিচ্ছি। কোর্স করা হলে অর্ধেক যখন পার হয়ে যাবে, তারপরে রিসোর্স ঘাটাঘাটি করে অনেক কিছু শেখার চেষ্টা করবেন। তার মানে ভাইয়া লং টার্মে সিএমএস মানে এক কথায় উইক্স ওয়েবফ্লো দিয়েই ভালো কিছু করা সম্ভব, তাই তো? অবশ্যই, কেন না। আচ্ছা, ভাইয়া খুব সুন্দর আপনি ভাই, আসলে খুব ভালো লাগছে উপদেশগুলো। ওকে। ভাই আপনি যে সাইটটা দেখালেন আমার কাছে মনে হলো এটা অনেক টাইম লাগে, এটা কি আসলে অনেক টাইম লাগে কোনটা? পেজ বানাইতে? নিচের সেকশন যে করলাম সেটা? হ্যাঁ মানে পুরো পেজ বানাইতে, কারণ এটা আমি মনে হইলো উইক্স এর মতো প্লাস এলিমেন্টের মতো দুইটার মিক্স মনে হইলো আমার কাছে ওয়েব ফ্লোটা। ওয়েব ফ্লোটা আপনি যদি খুব ভালো করে শিখেন, এটা তো ইন্টারেস্ট তো পার্থক্য হয়ই, বাট বেশিরভাগই আমার মনে হয় যে বেশিরভাগই ভালো লাগবে ওয়েব ফ্লোটা। এন্ড অফ দি কোর্স আপনি দেখবেন যে ওয়েব ফ্লোটাই অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এটাই এমন ভাবেই করা আছে। আমরা সামনে গেলে আরো অনেক কিছু দেখতে পারবো। আজকে তো জাস্ট আমি অনেক জিনিস আছে যেটা আরো সহজে করা যায়, বাট আমি একটু ঘুরাই করছি যাতে এক্সপ্লেন করতে পারি। বাকি একটা পেজ করতে খুব বেশি সময় লাগে না ওয়েব ফ্লোতে, যখন আপনি এক্সপার্ট। বাট এখন হয়তো বা একটা সেকশন করতেও আপনার 3-4 ঘন্টা লেগে যেতে পারে। ভাই আর একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েব ফ্লোর প্রাইস বেশি নাকি আপনার উইক্স এর প্রাইস বেশি? আপনার একই সাইট যদি ওয়েব ফ্লোতে করা হয় সেটা প্রাইস বেশি হবে না উইক্স করা হলে প্রাইস বেশি হবে? ডিপেন্ডস অন ক্লায়েন্টস পকেট। ক্লায়েন্টের পকেট কেমন টাকা আছে। কারণ একটা ল্যান্ডিং পেজ আমি $450 করছি, একটা ল্যান্ডিং পেজ আমি $80 করছি। সো বিষয়টা হচ্ছে ডিপেন্ডস। আর তারপরেও যদি ডিমান্ডের ওভারঅল এভারেজের কথা বলেন, ওয়েব ফ্লোর প্রাইসগুলো এখন একটু বেশি। মার্কেট প্লেসে ওয়েব ফ্লোর প্রজেক্টগুলো একটু হাই ডিমান্ডিং বাজেট হয়, বাট উইক্সের গুলোও পিছায় নেই। হয়তো বা দেখা যাচ্ছে 300-250 এরকম আর কি, ঠিক আছে। সো খুব বেশি পার্থক্য না। অ্যান্ড উইক্সের আবার তুলনামূলক ওয়েবফ্লোর থেকে কাজ বেশি মার্কেট প্লেসে এখন। আবার ওয়েবফ্লোতে কাজ কম হলেও ডিজাইন অ্যান্ড ডেভেলপার কম। সো অন এভারেজে সব কিছুরই পজিটিভ পয়েন্ট আছে। আর কোনোটাই আসলে কখনোই আলটিমেট সলিউশন না, হ্যাঁ। সো যেটাই আপনি বলেন যেটা আলটিমেট সলিউশন, এটা কখনোই হবে না। সব প্ল্যাটফর্মই তার কিছু কিছু পজিটিভ দিক থাকবে। সব দিকে ফোকাস দিলে একটা প্ল্যাটফর্ম কখনোই ভালো করতে পারবে না। তারা হয়তো একটা সাইট খুব ভালো করতেছে, আরেকটা সাইডে তাদের একটু দুর্বল, আবার ওই সাইডটা হতে অন্য কোনো প্ল্যাটফর্ম ধরে সে আবার মার্কেট প্লেস আগে যাচ্ছে। এগুলোই আর কি ব্যাপার। সো কোনো আলটিমেট সলিউশন বলতে কিছু না, এটা ওটার থেকে ভালো, এটা এটার থেকে সুপ্রিম, এরকম কোনো ব্যাপার না। কারণ আমরা নিজেরাই সবগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখি। হ্যাঁ ভাইয়া, লাস্ট এক্সাইটমেন্ট তো লাস্ট একটা থাকবেই, প্রশ্ন, অনেক কিছু একটা থাকবে প্রশ্ন। সামনে, আমরা আরো জিনিস এক্সপ্লোর করব। সো আজকে সিম্পল কিছু বিষয় ছিল, বাট আপনাদের উপর দায়িত্ব বেশি। আপনাদের কাজ থাকবে অ্যাসাইনমেন্ট করা, তার পাশাপাশি সবগুলো উইজেট এক্সপ্লোর করা। ভাইয়া লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলেন। বলছি যে কোডিং ছাড়া আর কোডিং দিয়ে যে ওয়েবসাইট গুলো, দুইটার মধ্যে আপনার মানে সিকিউরিটি কোনটা সব, মানে নিরাপত্তা কোন দিক থেকে সবচেয়ে ভালো, মানে কোনটার ক্ষেত্রে? সিকিউরিটিটা আসলে সবার জন্য তো কাজ, মানে একই ধরনের ফ্যাক্টর না। সিকিউরিটির ক্ষেত্রে আপনি এখন কোড করে কিভাবে করতেছেন, যে কোড করতেছে তার উপর ডিপেন্ড করে সে কোন রিসোর্স গুলো ইউজ করতেছে। বা এরকম যদি দেখা যায় সে একটু একটা দুর্বল রিসোর্স ইউজ করে, ওটা থেকে সাইড হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য সিএমএস এর প্ল্যাটফর্ম গুলো হয় কি, তাদের ইনবিল্ট নিজেদের সিকিউরিটি থাকে। বিশেষ করে যেই সিএমএস গুলা নিজস্ব হোস্টিং প্রোভাইড করে, লাইক ওয়েবফ্লোউইক্স, এগুলা হ্যাক হওয়ার হিস্টোরি একদম জিরোর কাছাকাছি। ঠিক আছে, সাইট ডাউন বা হ্যাক হওয়ার হিস্টোরি জিরোর কাছাকাছি আছে, নাই যে এমন বলতেছি না, বাট জিরোর কাছাকাছি। ঠিক আছে, হয়তো বা লাখ সাইটের মধ্যে খুব কম, 10-15-20টা সাইট এরকম হইতে পারে যে হয়তো প্রবলেম হয়েছে, বা ব্যাক এন্ড পুশ করতে পারছে কিছু একটা। বাট সে ক্ষেত্রেই পসিবল না, কারণ বিশাল বড় সেক্টর থেকে এটা ম্যানেজ করা হয় সিকিউরিটির পার্টটা। সো দুইটারই পজিটিভ নেগেটিভ দিক আছে, দুইটারই সিকিউরিটির বিষয় আছে। বাট সিএমএইচ প্ল্যাটফর্মগুলো এখন নিজেদের দিক থেকে এই জিনিসগুলো যখন মেনটেন করতেছে, অ্যান্ড ইনবিল্ট হোস্টিং যেগুলো, ওগুলোর সিকিউরিটি তুলনামূলকভাবে অনেক স্ট্রং। ঠিক আছে, বুঝতে কাস্টম পেরেছি। কোডিংটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে যে সে কিভাবে করছে। সেটা আসলে আলটিমেট কোনো কিছু নাই যে এটাই স্ট্রং বা এটা স্ট্রং। আচ্ছা ঠিক আছে, শেষ করি। ভালো থাকেন সবাই, সুস্থ ঠিক থাকেন। আছে, আল্লাহ দেখেন হাফেজ। আসসালামু আলাইকুম।